তোমাদের একটা উপপাদ্য সদিশ ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য। এর আগে সদিশ ত্রিভুজ সংক্রান্ত যে উপপাদ্যগুলো ছিল সেগুলো তোমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য তাদের প্রমাণগুলো দরকার পড়েনি, কিন্তু মূল বিষয়গুলো অর্থাৎ উপপাদ্যতে যে বিষয়টা প্রমাণ করতে হয়েছে সেইটা কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস, সেই জন্য সেটাকে আমরা জেনে রাখবো, কিন্তু প্রমাণটা আমাদের আপাতত প্রয়োজন নেই বলে প্রমাণটা করতে হবে না। উপপাদ্য 48 দেখো, এটাও ত্রিভুজের সদিশ ত্রিভুজ সংক্রান্ত একটা উপপাদ্য। তো এখানে কি করতে বলেছে না, একটা সমকোণী ত্রিভুজ এর সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে তারা নিজেরা পরস্পর সদৃশ হবে এবং প্রত্যেকের মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে, এটা প্রমাণ করতে হবে। যাই হোক, দুটো ত্রিভুজ সদৃশ হওয়ার শর্ত আমরা আগেই জেনেছি, আর একবার বলে নিচ্ছি। দুটো ত্রিভুজ সদৃশ হবে কখন? যদি একটা ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটে কোণ অন্য ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হবে। মানে কোণ তিনটে শুধু সমান হবে, বাহু তিনটে ছোট বড় হতে পারে, কিন্তু কোণ তিনটে সমান হবে। তো এর আগে সদৃশ ত্রিভুজ সংক্রান্ত অনেক শর্ত আমরা জানি। যাই হোক, এখন প্রথমে আমরা উপপাদ্যটাতে পড়ার জন্য কি করবো বলেছিলাম, প্রথমে এর একটা ছবি আঁকবো। তো এখানে কি ছবি আঁকবো? যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো সমকোণী ত্রিভুজের সমকোণটাকে এখানে সাধারণত সমকোণটাকে উপর দিকে করে নেওয়া হয়, তার মানে এখানে সমকোণ করে নেওয়া হয়। তুমি এটা ইচ্ছা করলে এইভাবেও আঁকতে পারো, ঠিক আছে। আমি বইয়ের মতো করে উপর দিকেই আঁকলাম, তাহলে এখানে কিন্তু সমকোণ হলো, ঠিক আছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু করবে না, একটু লম্বা করে আঁকবে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, ভালো বুঝতে পারবে। মানে দুটো সমান সমান বাহু করে আঁকবে না, ছোট বড় তিনটে যেন বাহু তিন রকমের হয়, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবে, ঠিক আছে। তিনটে বাহু তিন রকম, তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এটা নিশ্চয়ই অতিভুজ হবে, ঠিক আছে। আর তাহলে কি হলো, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলেছি। সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি। তো সমকোণী ত্রিভুজে বলেছে সমকৌণিক বিন্দু। এই কথাটার মানে কি? সমকৌণিক বিন্দু মানে হচ্ছে যেখানে সমকোণ আছে সেই সমকোণের যে বিন্দুটা সেইটাকে বলা হয় সমকৌণিক বিন্দু। তাহলে সমকোণ যদি এখানে থাকে তাহলে এটা হবে সমকৌণিক বিন্দু। আর সমকোণ যদি এই ছবিতে যদি বলি তাহলে এইখানে সমকোণ আছে, তাহলে এটা হবে সমকৌণিক বিন্দু এটা, আর এখানে হচ্ছে সমকৌণিক বিন্দু হচ্ছে এটা। তারপরে কি বলেছে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ, তাহলে অতিভুজ এটা, তাহলে এর উপরে যদি লম্ব টানা হয়, সোজা নিচের দিকে নামালে লম্ব হবে এটা ডি। আর এখান থেকে এটা আলাদা ছবি করছি, যদি আমরা ছবিটা এরকম আঁকি তাহলে কি করে লম্বটা হবে, এখান থেকে এখানে লম্বটা হবে, এখানে সমকোণ উৎপন্ন হবে সব, এটা ডি, এটা সমকোণ উৎপন্ন হলো, ঠিক আছে। তো এই ছবিতেও হবে, এই ছবিতেও হবে, যে কোনো একটা ছবি করলেই হবে, দুটো ছবি কিন্তু করার দরকার নেই, এরকম করলেও হবে এরকম করলেও হবে। তো কি হলো, তাহলে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পাশে, তাহলে এটা লম্ব, এর উভয় পাশ বলতে এই একটা সাইড এই একটা সাইড, উভয় পাশে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজদ্বয় মানে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, এখানেও তাই এই একটা এই একটা। তো ত্রিভুজদ্বয় সদৃশ মানে এই ত্রিভুজ যে সদৃশ সেটা প্রমাণ করতে হবে। আর ওই ত্রিভুজগুলি মানে এই দুটো কি বলেছে, প্রত্যেকের মূল ত্রিভুজের সঙ্গে মানে এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ, সেটাও প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে কি লিখতে হয় আমাদের? প্রথমে লিখতে হয় যেটা, সেটাকে বলা হয় প্রদত্ত বা বিশেষ নির্বাচন বলেছিলাম। তো প্রদত্ত বা বিশেষ নির্বাচনটা কি না, এটা হচ্ছে যেটা দেওয়া থাকে সেটাকে বলা হয় সাধারণ নির্বাচন। তো সাধারণ নির্বাচন থেকে এই ছবির যে নামগুলো দেওয়া হলো সেই নামগুলো দিয়ে এই লেখাটাকে আবার লেখাকে বলা হয় বিশেষ নির্বাচন।
তাহলে এটা কি লিখবো, এটা যে কোনো সমকোণী ত্রিভুজ, এখানে নাম দেওয়া আছে ত্রিভুজটার, সেই ত্রিভুজটার নাম লিখতে হবে। বলেছি উপপাদ্য মুখস্থ করতে হয় না, শুধু দেখে দেখে লিখতে হয়। তাহলে এই লেখাটা তো আমার পরীক্ষার প্রশ্নতে দেওয়াই থাকবে, তাহলে এই লেখাটা দেখে আমার লিখবো কিভাবে সেইটা শুধু জেনে নিতে হয়। তাহলে কিভাবে লিখবো, যে কোনো সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে যে নামটা দিয়েছি কি নাম দিয়েছি, এবিসি। তাহলে ত্রিভুজ এই ছবি থেকেও হবে এবিসি। তাহলে ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নামটা দিতে হবে এ বি সি এর কোন কোনটা সমকোণ এটা জানিয়ে দিতে হবে। সমকৌণিক বিন্দু, তাহলে সমকৌণিক বিন্দু হচ্ছে সমকৌণিক বিন্দু, আমি কিন্তু এই লাইনটা দেখে দেখে লিখছি সমকৌণিক বিন্দু। তাহলে সমকৌণিক বিন্দু কোনটা, নামটা শুধু এখান থেকে দিতে হবে। তাহলে সমকৌণিক বিন্দু এখান থেকে দিলাম, নামটা হচ্ছে কোনটা না এ। তারপরে কি লেখা যাচ্ছে থেকে, থেকে অতিভুজ, অতিভুজ। তাহলে এখানে অতিভুজের নামটা দিয়ে নিতে হবে অতিভুজ বিসি, তাই না? এটা বিসি অতিভুজ, এটাও বিসি অতিভুজ। বিসি অতিভুজের উপর, তাহলে অতিভুজ বিসি এর উপর কি করা হয়েছে, লম্ব অঙ্কন করা হয়েছে। তো এখানে ছবি থেকে আমরা দেখে নেব লম্ব কোনটা, কোনটা লম্ব অঙ্কন করা হয়েছে, লম্ব কোনটা এডিটা, এখানেও এডি। তাহলে এডি লম্ব অঙ্কন করা হয়েছে, বাস লম্ব লিখলাম, এটাতেই হবে। ঠিক আছে, এর পরের অংশ যেটা লেখা থাকে এটাকে বলা হয় প্রামাণ্য। এই যে লম্ব অঙ্কন করলে পর কমা দেওয়া আছে, কমার পরে যে অংশটা রয়েছে এটা হচ্ছে প্রামাণ্য। তাহলে প্রামাণ্যটা আমরা কিভাবে লিখব, প্রমাণ করতে হবে বা প্রামাণ্য লিখলেও হবে, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে না, প্রত্যেক ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, মানে ত্রিভুজ এ বি ডি সদৃশ হচ্ছে এটা 1 নম্বর, এটা সদৃশ চিহ্ন ত্রিভুজ এবিসি একটা হলো। 2 নম্বর ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে এসিডি, এটা সদৃশ হচ্ছে ত্রিভুজ এবিসি এর সঙ্গে। আর 3 নম্বর তারা নিজেরাও সদৃশ, মানে ত্রিভুজ, সবসময় ছবি দেখে দেখে লিখবে, ত্রিভুজ এ বিডি সদৃশ হচ্ছে ত্রিভুজ এ সি ডি। ঠিক আছে, এটা সদৃশ চিহ্ন। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে 3টে। তাহলে এর পরে হচ্ছে অঙ্কনের ঘর একটা থাকে, কিন্তু এই ক্ষেত্রে কোনো অঙ্কনের ঘর নেই, মানে এই ক্ষেত্রে অঙ্কন লাগছে না। তাহলে অঙ্কন যখন লাগছে না আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তাহলে প্রমাণ, তাহলে প্রমাণের সময় আমরা কি করব, বলেছি যে কোনো একটা ছবি আঁকলেই হবে, একই ছবি, এটা এখানে সমকোণ আছে ওটা উপরে সমকোণ আছে কিন্তু একই ছবি, তাহলে যে কোনো একটা ছবি আঁকলেই হবে। তাহলে প্রমাণে আমরা প্রথমে কি করব, এই ত্রিভুজ দুটো কিভাবে সদৃশ হচ্ছে সেটা প্রথমে আমরা দেখাবো। তো সদৃশ মানে কি বললাম, একটা ত্রিভুজের 3টে কোণ এই ত্রিভুজের 3টে কোণের সঙ্গে সমান কিনা সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা দেখাবো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে কি কি সমান আছে সেটা আমরা দেখাবো। তাহলে প্রথমে আমরা কি দেখাচ্ছি, দেখো এবিডি ত্রিভুজের একটা সমকোণ আছে, এবিডি মানে এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এখানে লিখব যে এডিবি কোণ সমান হচ্ছে এবিসি ত্রিভুজের সমকোণ কোণটা, ওই গোটা কোণটা মানে এই এ কোণটা, তাহলে লিখব বি এ সি কোণ। ঠিক আছে, উভয়ই সমকোণ বা প্রত্যেকের সমকোণ, এটা যুক্তি, সবসময় জ্যামিতি যুক্তির উপর নির্ভর করে চলে, তো যুক্তি ছাড়া কিন্তু জ্যামিতি হয় না। তাহলে একটা হলো, একটা কোণ সমান হলো, আর কি এই ত্রিভুজের এই কোণটা, দেখো এই ত্রিভুজের এই কোণটা, গোটা ত্রিভুজটারও এই কোণটাই একটাই কোণ, মানে এটাকে বলা হয় সাধারণ কোণ। এটা ছোট ত্রিভুজের যে কোণটা রয়েছে
এ বি সি ত্রিভুজেরও এই কোণটাই হচ্ছে, তাহলে এটাকে বলা হয় সাধারণ কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে নামটা আমরা যদি এইভাবে দিই এ বি ডি কোণ সমান হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি কোণ। যদি একই কোণকে প্রকাশ করছে এটা হচ্ছে সাধারণ কোণ, একই কোণকে প্রকাশ করছে সেই জন্য এটা হচ্ছে সাধারণ কোণ হলো। তাহলে দুটো কোণ সমান হয়ে গেল। তো একটা ত্রিভুজ সদৃশ বলতে গেলে তিনটে কোণ সমান করতে হয়, কিন্তু দুটো কোণ যদি সমান হয়ে যায় তো আমরা অটোমেটিক তৃতীয় কোণ নিজে নিজেই সমান হতে বাধ্য, কারণ তিনটে কোণের যোগফল তো 180, তাই না? তাহলে এখানে সেটা লিখে দিলেই হবে যে অবশিষ্ট যে আরেকটা কোণ থাকছে, কোন কোণটা থাকছে, এই ত্রিভুজের এই কোণটা থাকছে আর এই ত্রিভুজের এই কোণটা থাকছে, তাই না? তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে অবশিষ্ট BAD কোণ সমান হবে এই ত্রিভুজে অবশিষ্ট কোন কোণটা ACB কোণ, এই দুটো অবশিষ্ট কোণ। তাহলে কি হলো, ত্রিভুজ দুটো সদৃশ হয়ে গেল। তাহলে তিনটে বাহু তিনটে কোণ সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজ ABD সদৃশ ত্রিভুজ ABC। নিশ্চয়ই এটা করতে গিয়ে কোনো মুখস্থ করতে হবে না। তাহলে কোন প্রমাণটা হলো 1 নম্বর, তাহলে 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এখন একইভাবে আমরা 2 নম্বরটা প্রমাণ করার জন্য আবার 2 নম্বর ত্রিভুজের দুটো নাম লিখব। তাহলে একইভাবেই হবে ত্রিভুজ ACD ও ত্রিভুজ ABC এর মধ্যে। তো এর মধ্যে আমরা কি পাবো, ACD ত্রিভুজ আমরা ছবিতে দেখে নেব। ACD ত্রিভুজ হচ্ছে এইটা। তাহলে ACD ত্রিভুজের একটা সমকোণ আছে, কোন কোনটা সমকোণ, এইটা, তাই না? তাহলে লিখব ADC কোণ। তাহলে এটা হচ্ছে ACD। তাহলে ADC কোণ এটা কার সঙ্গে সমান হবে, ABC ত্রিভুজের, ABC ত্রিভুজের এই কোণটার সঙ্গে সমান হবে, মানে BAC কোণ। একই রকমই হবে BAC কোণ। এখানে লিখব প্রত্যেকে সমকোণ। একটা পয়েন্ট পেলাম। একই ছবি, আমি এই ছবিটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটা কোণ সমান হলো 2 নম্বর। কি হবে 2 নম্বর, একটা সাধারণ কোণ থাকবে। তাহলে এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা কার সঙ্গে, এই কোণটা হচ্ছে বড় ত্রিভুজেরও এই কোণটা, আর এই ত্রিভুজটারও একটাই কোণ। তাহলে এটাকে বলা হচ্ছে সাধারণ কোণ। তাহলে কি লিখব, এই ত্রিভুজের নামটা হচ্ছে ACD কোণ, কারণ এটা ডি পর্যন্ত বাহু আছে। এটার সঙ্গে সমান হচ্ছে ACB কোণ। যদিও একই কোণ, শুধু নামটা বি পর্যন্ত দিচ্ছি ওটা বোঝানোর জন্য। ACB কোণ এটা হচ্ছে সাধারণ কোণ, সাধারণ কোণ। তাহলে বাকিটা নিশ্চয়ই অবশিষ্ট লেখা যায়, খুব সহজ। তাহলে অবশিষ্ট কোণটা থাকছে, এই কোণটা হয়ে গেল, এই কোণটা হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের এই কোণটা বাকি পড়ে আছে, এই কোণটা। তাহলে এই কোণটার নাম কি, DAC কোণ সমান অবশিষ্ট, এই কোণটার নাম কি, গোটাটার হচ্ছে অবশিষ্ট হচ্ছে এই কোণটা। তাহলে ABC কোণ হলো। তার মানে তিনটে কোণ তিনটে কোণের সঙ্গে সমান হয়ে গেল। তাহলে কি হবে, এই যে ত্রিভুজ দুটো লিখেছিলাম ACD, তাহলে ত্রিভুজ ACD সদৃশ ত্রিভুজ কোনটা, ABC, ABC। তাহলে এটা 2 নম্বর প্রমাণ, 2 নম্বরটাও প্রমাণ হয়ে গেল। আর বাকি থাকলো 3 নম্বর। তো 3 নম্বরটা নতুন করে প্রমাণ করার দরকার নেই, যেহেতু এইটার সঙ্গে গোটা ত্রিভুজটা সদৃশ হয়েছে, আবার এইটার সঙ্গেও গোটা ত্রিভুজটা সদৃশ হয়েছে, অতএব এরা নিজেরাও নিশ্চয়ই সদৃশ। তাহলে ওটাই লিখে দেবো আমরা, যে যেহেতু ABD ত্রিভুজ ABD সদৃশ হচ্ছে ত্রিভুজ ABC, আবার
ত্রিভুজ, এই দিকেরটার নাম কি এ সি ডি, তাহলে এ সি ডি সদৃশ্য হচ্ছে গোটা ত্রিভুজ মানে এবিসি। একটু দেখে দেখে ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়লেই হয়ে যাবে, কিচ্ছু একটা লাইনও কিন্তু মুখস্থ করতে হবে না। তাহলে কি হলো, এবিসির সঙ্গে এও সদৃশ্য, এবিসির সঙ্গে এও সদৃশ্য, তাহলে এরা নিজেরা সদৃশ্য। অতএব এ বি ডি ত্রিভুজ এবিডি সদৃশ্য হচ্ছে ত্রিভুজ এসিডি। এটা 3 নম্বরটা প্রমাণ। তাহলে যেহেতু এরা সদৃশ্য সেই জন্য এও সদৃশ্য, 3 নম্বর প্রমাণ। তো এইভাবে খুব সহজে ছবি দেখে দেখে লিখলেই শুধু হয়ে যাবে, এক লাইনও মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, নিশ্চয়ই এটা তোমরা যখন পড়বে তখন কিন্তু ছবির সঙ্গে ছবি দেখে দেখে ছবি থেকে লেখাটা শিখতে হবে। এইটা শুধু পড়ে নিলেই কিন্তু একদম সমস্যা হয়ে যাবে। সেই জন্য যখন এটা পড়বে এডিবি তখন এখানে মিলিয়ে নিতে হবে যে কোনটা হচ্ছে, তাহলে সেই কোনটাকে মনে রাখতে হবে যে এটা কি, এখানে ছবিতে তো একটাই সমকোণ আছে, তো সমকোণ সেটাই হবে। সেই জন্য ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে সবসময় পড়তে হবে। ঠিক আছে।